সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মনিরুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর, খুলনা। তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা জানো, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিচালনা করতে না পারায় শিক্ষার্থীদের উপকারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে পারে। তারই অংশ হিসাবে আজকে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর, এবং আমি এই ভেক্টরের আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব: ভেক্টরের প্রাথমিক আলোচনা এবং ভেক্টরের যোগ বিয়োগ। আলোচনার শুরুতে তোমাদের কাছে আমি একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমরা কি এই পৃথিবীর সব কিছু পরিমাপ করতে পারি? এই কথাটি বলার সাথে সাথে তোমাদের মনে কারোর মনে প্রশ্ন হচ্ছে, না, আমরা এই পৃথিবীর সব কিছু পরিমাপ করতে পারি না। আবার কারো মনে প্রশ্ন হচ্ছে, আমরা এই পৃথিবীর সব কিছুই পরিমাপ করতে পারি। আমরা এই পৃথিবীর সব কিছু পরিমাপ করতে পারি কি পারি না, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি ছোট্ট একটা গল্প বলবো। আমরা এই করোনা পরিস্থিতির কারণে আমরা বাড়ি আছি, ঘরে আছি। এই ঘরে থাকার সময় মা আমাদের নানান কারণে, নানান কাজে হয়তো আমাদের অনেক সময় আমাদের একটু বকাবকি করছে। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম, তোমাকে কে বেশি ভালোবাসে? তোমার মা বেশি ভালোবাসে, না তোমার চাচি বেশি ভালোবাসে, না তোমার খালা বেশি ভালোবাসে, নাকি তোমার ফুপু তোমার ভালোবাসে? এই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য আমাদের খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আমরা অকপটে, আমরা যেখানে আছি, আমরা অকপটে বলে দিতে পারি, মাই আমাদেরকে বেশি ভালোবাসে। কিন্তু পৃথিবীর এমন কোনো যন্ত্র নাই মা আমাকে কত একক বেশি ভালোবাসে এবং অন্য কেউ মার থেকে কত কম ভালোবাসে। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই পৃথিবীর সব কিছু পরিমাপ করা সম্ভব নয়। আমরা অন্যভাবে একটু চিন্তা করে দেখি। এই করোনা পরিস্থিতির কারণে আমাদের অনলাইন ক্লাস ঘরে বসে সঠিকভাবে পাওয়ার জন্য আমরা যদি বাসায় একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলি, তাহলে এই অ্যান্ড্রয়েড ফোনটির দৈর্ঘ্য, প্রস্থ, ভর সবই পরিমাপ করা সম্ভব। কিন্তু মায়ের ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয়। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম, পৃথিবীতে সব কিছু পরিমাপ করা যায় না, তবে পৃথিবীতে অনেক কিছু পরিমাপ করা যায়। এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তাকে বলা হয় রাশি। তাহলে আমরা রাশির সংজ্ঞাটি আর একটু শিখে নিই। এই পৃথিবীর পরিমাপযোগ্য সব কিছুকে বলা হয় রাশি। এই রাশি দিকের উপরে দিকের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। যদি কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, সেই সব রাশিকে আমরা বলি স্কেলার রাশি। স্কেলার রাশি বাংলায় একে বলা হয় অদিক রাশি। অদিক রাশি যেমন ভর, যেমন কাজ, যেমন দ্রুতি। এই সকল রাশিকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। মানের প্রয়োজন হয়।
কিন্তু আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলতে চাই, একটি মোটরসাইকেল নিয়ে আমরা দৌলতপুর থেকে খুলনায় যাব, তাহলে আমার সরণ কত হবে? কেউ উত্তর দিতে পারে 10 কিলোমিটার হবে, কেউ উত্তর দিতে পারে 11 কিলোমিটার হবে। কিন্তু আসলে একটি মোটরসাইকেল নিয়ে আমি যখন খুলনায় যাব, আমার সরণ কতটুকু হবে? এই প্রশ্নটি পরিপূর্ণ হলো না। এই প্রশ্নটাকে পরিপূর্ণ করতে হলে আমাকে বলতে হবে আমি কোন পথে যাব। আমি যদি প্রাইমেট সার্জিক্যালের সামনের থেকে একটি মাহেন্দ্রে চেপে যাই ডাকবাংলা মোড় পর্যন্ত, তাহলে হয়তো সেটি 8 কিলোমিটার হবে। কিন্তু আমি যদি প্রাইমেট সার্জিক্যাল থেকে সোনাডাঙ্গা হয়ে শিববাড়ি হয়ে ডাকবাংলা মোড় পর্যন্ত যাই, তাহলে 12 কিলোমিটার হবে। তাহলে আমরা এখান থেকে খুলনা একটি মোটরসাইকেলে গেলে তার সরণ কতটুকু হবে আমরা এটা বলতে পারবো না। আমরা যদি আরও ঘুরে আসি, অর্থাৎ আমি মোটরসাইকেল নিয়ে যদি যশোরে যাই, যশোর থেকে যদি ঢাকায় যাই, ঢাকার থেকে যদি আবার মাওয়া হয়ে খুলনায় আসি, তাহলে ডাকবাংলা মোড়, খুলনার ডাকবাংলা মোড়ে আসি, তাহলে পথ হয়তো হবে 500-600 কিলোমিটার। তাহলে দৌলতপুর থেকে খুলনা একটি মোটরসাইকেলে চেপে যদি আমরা যাই, তাহলে তার সরণ কতটুকু হবে? এই বিষয়টিকে প্রকাশ করার জন্য দুটো জিনিস প্রয়োজন, একটি মান এবং একটি দিক। তাহলে যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেই সব রাশিকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ভেক্টর রাশির দুটো জিনিস আছে, একটা আছে মান আর একটা আছে দিক। এই ভেক্টর রাশির যদি আমি এখন উদাহরণ দেই, তাহলে আমরা উদাহরণ দিতে পারি ওজন, আমরা উদাহরণ দিতে পারি বেগ, আমরা উদাহরণ দিতে পারি ত্বরণ। এই সব রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। আমি এখন এই অধ্যায়ের ভিতরে প্রবেশ করলাম। আমাদের আজকের অধ্যায় ছিল ভেক্টর, এবং আমরা এখন বুঝলাম ভেক্টর রাশি কাকে বলা হয়। এখন আমি একটু তোমাদেরকে পড়াতে চাই এই ভেক্টর রাশির বৈশিষ্ট্য। ভেক্টর রাশির বৈশিষ্ট্য যদি আমি আলোচনা করতে চাই, প্রথম বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি ভেক্টর রাশির মান এবং দিক দুটোই আছে। এক নম্বরে আমরা বললাম কি, ভেক্টর রাশির মান এবং দিক দুটোই আছে। 2 নম্বর, আমরা যদি কোনো ভেক্টর রাশির মান ও দিক অথবা মান অথবা দিক পরিবর্তন করি, তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। 3 নম্বর, ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, এগুলি ভেক্টর বীজগণিতের নিয়মে হয়। 3 নাম্বার, দুটো ভেক্টর রাশিকে গুণ করলে গুণের প্রকৃতির উপর নির্ভর করে সেটি স্কেলারও হতে পারে, ভেক্টরও হতে পারে। আমি আরেকটি বৈশিষ্ট্য বলতে যাচ্ছি, যদি দুটো ভেক্টর রাশির যে কোনো একটি শূন্য না হয়, তবুও ভেক্টর রাশির গুণনে গুণফল শূন্য হতে পারে। এগুলোই ছিল সাধারণত ভেক্টর রাশির বৈশিষ্ট্য। আমরা ভেক্টর রাশি বুঝলাম, ভেক্টর রাশির বৈশিষ্ট্য বুঝলাম। এখন আমি একটু বোঝাতে চাচ্ছি ভেক্টর রাশির প্রকাশ। আমরা বোঝাতে চাচ্ছি ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য একটা তীর চিহ্ন দেওয়া হয়। জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য একটা তীর রাশি দেওয়া হয়। এটি যদি এ ভেক্টর হয়, তাহলে এইটুক দ্বারা প্রকাশ হবে এর মান, এবং এইটুক দ্বারা প্রকাশ হবে এর দিক, এবং
এই বিন্দুটিকে বলা হয় পাদবিন্দু। এই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। আমরা কি পেলাম? পাদবিন্দু পেলাম, শীর্ষবিন্দু পেলাম। এই পাদবিন্দুর আরো একটি নাম আছে আদি বিন্দু, সূচনা বিন্দু। শীর্ষবিন্দুর আরো একটি নাম আছে প্রান্তিক বিন্দু। এবং সাংকেতিক উপায়ে এ ভেক্টরকে প্রকাশ করার কয়েকটি পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হলো এর মাথায় একটা তীর চিহ্ন, 2 নম্বর হলো এর নিচে একটি দাগ, 3 নম্বর হলো এটাকে বোল্ড করে লিখতে হবে, একটু মোটা করে লিখতে হবে, 4 নম্বর হলো এর উপরে একটা দাগ। এই 4টা পদ্ধতির ভিতরে আমরা প্রথম পদ্ধতিটা গ্রহণ করব। এর বাকি 3টার কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো একটু সংক্ষেপে আলোচনা করি। কোনো কিছু নিচে দাগ দিয়ে আমরা আবার বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে আন্ডারলাইন করতে বোঝাই। বোল্ড করে লেখা একটি ঝামেলাপূর্ণ কাজ, এবং মাথায় একটা দাগ দিয়ে আমরা আবার গড় বোঝাই। এই কারণে আমি তোমাদের সমস্ত ক্লাসে 2 বছরে যেটি পড়াবো, একটি এর যে কোনো একটি এ যদি একটি ভেক্টর হয় তার মাথায় একটি তীর চিহ্ন দিয়ে বোঝাবো। অবশ্য বাজারে আমাদের সরকার অনুমোদিত যতগুলো বই আছে সব বইতে এই মাথার উপরে একটি তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এখন আমি তোমাদেরকে পরবর্তী টপিকে চলে যাই। কতিপয় ভেক্টর নিয়ে আমি একটু আলোচনা করব। কতিপয় ভেক্টর। কতিপয় ভেক্টর, এই কতিপয় ভেক্টর নিয়ে আলোচনা করার আগে আমি একটু তোমাদেরকে বলতে চাচ্ছি, এই কতিপয় ভেক্টর আলোচনা করার সময় আমি যেটি বেশি গুরুত্বপূর্ণ এবং যেটি একটু জটিল সেটি আমি বিস্তারিত আলোচনা করব, এবং বাকিগুলো আমি একটু শুধু মুখে বলে যাব। প্রথম যে ভেক্টর নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, এই স্বাধীন ভেক্টর হলো যদি কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটি নির্দিষ্ট না থাকে সেই ভেক্টরকে বলা হয় স্বাধীন ভেক্টর। আমরা একটু উদাহরণ দিয়ে বলি। 5 নিউটন বল পূর্ব দিকে ক্রিয়া করে, এই ক্ষেত্রে এই ভেক্টরটিকে জ্যামিতিক উপায়ে আমি এইভাবে বুঝালাম। তাহলে এই ভেক্টরটি পূর্ব দিক বুঝালাম তীর চিহ্ন দিয়ে, এবং এইটুক দিয়ে আমি বুঝালাম এর মান 5 একক। কিন্তু এটি কোথা থেকে কাজ শুরু হচ্ছে সেটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। এই ভেক্টরটি হলো স্বাধীন ভেক্টর। এটি একটি সহজ ভেক্টর, আমরা বাসায় বইতে 1-2বার পড়লে খুব ভালো বুঝতে পারবো। 2 নম্বর হলো সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, যদি কোনো ভেক্টরের পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু কোথায় হবে সেটি যদি নির্দিষ্ট থাকে সেই ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। আমরা উদাহরণস্বরূপ একটু বলতে পারি, একটি লন রোলারকে টানা হচ্ছে। এই ভেক্টরটি সবসময় হাতল হবে এর পাদবিন্দু, এবং এই ভেক্টরটি হবে একটি সীমাবদ্ধ ভেক্টর। 3 নাম্বার, সদৃশ ভেক্টর। 2 বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে সেই ভেক্টরকে বলা হয় সদৃশ ভেক্টর। 4 নাম্বার আমরা বলতে পারি আমাদের আরো কিছু ভেক্টর আছে, সীমা সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমতলীয় ভেক্টর। এগুলো খুব সহজ ভেক্টর, আমরা বই থেকে 1-2বার পড়লে এগুলো খুব ভালো বুঝতে পারবো। আমি একটু গুরুত্বপূর্ণ একটা ভেক্টরে চলে যাই। সেই ভেক্টরটির নাম হলো নাল ভেক্টর। গণিতশাস্ত্রে এবং পদার্থবিজ্ঞানে
শূন্য খুব একটি গুরুত্বপূর্ণ ডিজিট। এই শূন্যর অনেকগুলো আদুরে নাম আছে, যারা এমন একটা হলো নাল, একটার নাম হলো নট। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় পড়ার সময় শুনি যে অমুক জায়গায় একটা ডাকাত ধরা পড়েছে, তার কাছে একটা 303 মডেলের রাইফেল পাওয়া গেছে। আসলে ওই রাইফেলটির একটা মডেলের নাম হলো 303। এই জিরোটাকে আদর করে বলা হয় নট। ঠিক তেমনি এই নাল ভেক্টরটিও আসলে একটি শূন্য ভেক্টর, তাকে আবার একটু নাল বলে ডাকা হয়। এই শূন্য ভেক্টরটা হলো যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় তবে সেই ভেক্টরকে বলা হয় নাল ভেক্টর। যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় সেই ভেক্টরকে বলা হয় নাল ভেক্টর। এই নাল ভেক্টর কিভাবে আমরা পেতে পারি? আমরা যদি একটি ভেক্টরের সাথে ওই ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করি তখন আমরা একটা নাল ভেক্টর পাই। আমরা যদি দুটো সমজাতীয় সমমানের ভেক্টর বিয়োগ করি তবু আমরা নাল ভেক্টর পাই। যদি আমরা একটি ভেক্টরের সাথে আরেকটি ওই ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করি তবু আমরা নাল ভেক্টর পাই। নাল ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, নাল ভেক্টর। এখন আমি একটি অতি গুরুত্বপূর্ণ ভেক্টর পড়াবো। সেই ভেক্টরটির নাম হলো একক ভেক্টর। এই একক ভেক্টর এতটাই গুরুত্বপূর্ণ যে একক ভেক্টরকে বোঝানোর জন্য আরেকটি চিহ্নের প্রয়োজন হয়েছে। কেন এই প্রয়োজন হয়েছে? যেমন আমাদের প্রত্যেকের একটা ছোট নাম থাকে যেটা আমাদের বাসায় ডাকা হয়, ঠিক একক ভেক্টরকে বোঝানোর জন্য এরকম আরেকটি চিহ্নের ব্যবহার করা হয়। সেটাকে বলা হয়, মাথায় একটা হ্যাট দেওয়া হয়, এটাকে হ্যাটও বলা হয়, বাংলায় এটাকে টুপি বলা হয়, টুপি অথবা হ্যাট। এই একক ভেক্টর বোঝানোর আগে আমরা ছোট্ট একটা গল্প করি। গল্পটা তো এরকম, আমরা বাজার থেকে 5 কেজি চাল কিনে নিয়ে আসলাম। 5 কেজি চাল কিনে নিয়ে আসলাম। এখানে 3টা জিনিস আছে। যে জিনিসটা আমি কিনে নিয়ে আসলাম তার ভিতরে প্রথম আছে 5 একটা মান, তারপর একটা আছে একক, তারপর একটা আছে হলো কেজি। কি কিনলাম? আমরা 3টা জিনিস, মান, একক এবং কি কিনলাম। এরকম একটা উদাহরণ হিসাবে আমরা এরকম একটা ভেক্টর কল্পনা করলাম। এটিকে আমরা এ ভেক্টর হিসাবে বিবেচনা করলাম। এটাকে আমরা ভাগ করলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। এটাকে আমরা এভাবে প্রকাশ করলাম। এ ভেক্টরকে পরিপূর্ণভাবে আমরা লেখার জন্য আমরা এভাবে নিলাম। এর ভিতরেও 3টা জিনিস আছে। একটা হলো মান, একটা আছে একক এবং একটা আছে ভেক্টর। এটাকে আমি এর মান দিয়ে ভাগ করলাম। এর মান হলো 7, তাই আমি পেলাম হলো এ ভেক্টর। তাহলে কোনো ভেক্টরকে যদি আমি মান দিয়ে ভাগ করি তাহলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর। সংখ্যা হিসাবে আমরা বলতে পারি যে ভেক্টরের মান 1 বা একক তাকে বলা হয় একক ভেক্টর। অথবা আমরা এভাবে বলতে পারি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটিকে বলা হয় একক ভেক্টর। এটিকে প্রকাশ করার জন্য আমরা ওই একক ভেক্টরের মাথায় একটা হ্যাট বা টুপি চিহ্ন দিতে পারি। আমাদের নেক্সট সংজ্ঞাটি হলো অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবস্থান ভেক্টর বোঝার আগে আমরা একটুখানি নবম এবং দশম শ্রেণীতে চলে যাব। এই নবম এবং দশম শ্রেণীতে আমরা গ্রাফ পড়েছিলাম। এই গ্রাফ এঁকেছিলাম। যখন আমরা নবম দশম শ্রেণীতে গ্রাফ শিখেছিলাম তখন আমরা 2টা অক্ষের গ্রাফ শিখেছিলাম, একটি এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ। আমরা এই একাদশ শ্রেণীতে আমরা এখন ব্যবহার শিখব 3টা অক্ষের, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এবং দ্বাদশ শ্রেণীর শেষের দিকে এসে আমরা একটি অধ্যায় পড়ব আধুনিক পদার্থবিজ্ঞান। এই আধুনিক পদার্থবিজ্ঞান পড়ার সময় আমরা দেখব এই পৃথিবীতে 1900 সালের
দিকে একদল নতুন বিজ্ঞানী আসে, একদল আধুনিক চিন্তার বিজ্ঞানী আসে। এই আধুনিক চিন্তার বিজ্ঞানীরা অনেক নতুন নতুন আবিষ্কার করে পৃথিবীতে নতুন নতুন কিছু সৃষ্টি করে। এই একদল বিজ্ঞানীর প্রধান যিনি ছিলেন, যার হাত দিয়ে পৃথিবীতে পদার্থবিজ্ঞানের এক আমূল পরিবর্তন ঘটেছে, সেই বিজ্ঞানীর নাম মহাবিজ্ঞানী আইনস্টাইন। এই আইনস্টাইন বলতে চাইল এই পৃথিবীর সব কিছুই সময় ছাড়া অর্থহীন, সব কিছুই সময় ছাড়া অর্থহীন। তখন তিনি বলতে চাইল পৃথিবীতে সময় ছাড়া সবই অর্থহীন। তুমি আজ একাদশ শ্রেণীতে পড়ো, এই কথাটির সাথে একটি সময় জড়িত আছে। তুমি আজ একাদশ শ্রেণীতে পড়ো, আজ থেকে 5 বছর পরে তুমি আর একাদশ শ্রেণীর ছাত্র নও, আজ থেকে 2 বছর আগেও তুমি একাদশ শ্রেণীর ছাত্র ছিলে না। তাহলে কোনো বিষয়কে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য তার সাথে অবশ্যই একটি সময় দরকার হয়। এই কারণে আইনস্টাইন বলতে চাইলেন পৃথিবীতে অক্ষ হবে 4টা। অক্ষ হবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এবং টি অক্ষ। পৃথিবীতে আরও অল্প কিছুকাল আগে মারা গেছে একজন বিজ্ঞানী ছিলেন, যার নাম ছিল স্টিফেন হকিং। এই স্টিফেন হকিংস অল্প কিছুদিন আগে মারা গেছেন। ওনার একটা জগৎ বিখ্যাত তত্ত্ব আছে, সেই তত্ত্বটির নাম হলো স্ট্রিং থিওরি। এই স্ট্রিং থিওরি দিয়ে তিনি বোঝাতে চাইলেন এই মহাবিশ্বের সকল জ্ঞান একটি ধারার সাথে একীভূত করা সম্ভব। এবং তিনি মৃত্যুর কিছুদিন আগ পর্যন্ত একটি নতুন অঙ্ক নিয়ে গবেষণা করছিলেন, এবং সেই অঙ্কের ভিতরে নাকি 10টি অক্ষর ছিল, এবং উনি 10 ডাইমেনশনাল ম্যাথের আবিষ্কার করা কালে উনি মারা গিয়েছেন। তাহলে এখনো পর্যন্ত আমরা জানি সর্বশেষ অক্ষ হবে 4টা, যেটি আমরা দ্বাদশ শ্রেণীতে পড়ব, এবং এখন আমরা এই শ্রেণীতে পড়ব, একাদশ শ্রেণীতে পড়ব অক্ষ হলো 3টা। আমরা এখন চলে আসি অবস্থান ভেক্টর। এরকম একটি কাঠামো, একটি দ্বিমাত্রিক কাঠামো অথবা একটি ত্রিমাত্রিক কাঠামোয় কোনো বস্তুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। আমি একটি দ্বিমাত্রিক কাঠামো আঁকলাম। এই দ্বিমাত্রিক কাঠামো, এটাকে এক্স, এটাকে ওয়াই দিলাম। এরকম জায়গায় একটা বস্তু আছে এবং এটিকে আমরা মূল বিন্দু হিসাবে বিবেচনা করলাম। এই বস্তুটি যে বিন্দুতে আছে, ওই বস্তুর অবস্থানকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে ভেক্টর প্রয়োজন হয়, অথবা যে ভেক্টর ওই বিন্দুর অবস্থানকে প্রকাশ করতে পারে, সেই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে আমরা একটু বুঝে নিই অবস্থান ভেক্টর কাকে বলে। কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। আমি এখন আরেকটি ভেক্টর বোঝানোর চেষ্টা করব, সেটি হলো সরণ ভেক্টর। এটি একটি সহজ ভেক্টর। দুটো অবস্থান ভেক্টরের পার্থক্য যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় সরণ ভেক্টর। আমরা একটু ছোট করে একটুখানি বোঝানোর চেষ্টা করি। সরণ ভেক্টর, এই সরণ ভেক্টর বোঝানোর জন্য আমরা একটা কাঠামো আঁকলাম, এক্স এবং ওয়াই, একটা দ্বিমাত্রিক কাঠামো আঁকলাম। একটি পিঁপড়া সকাল 12টায় এরকম একটি জায়গায় ছিল, তাহলে তার 12টার সময় তার অবস্থান ভেক্টর ছিল এরকম। ওই পিঁপড়াটি 12:30 এরকম একটি জায়গায় এসে পৌঁছালো, এটাকে আমরা কিউ দিলাম। তাহলে এর সরণ ভেক্টর হবে এতটুকু। তো এই সরণ ভেক্টর কাকে বলে? সংক্ষেপে যদি আমরা বলি, দুটি অবস্থান ভেক্টরের পার্থক্য যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেই ভেক্টরকে বলা হয় সরণ ভেক্টর। দুটি অবস্থান ভেক্টরের পার্থক্য যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সরণ ভেক্টর। আমরা এটুকুকে মোটামুটি বলতে পারি ভেক্টরের প্রাথমিক আলোচনা। আমরা এখন দ্বিতীয় অংশ অর্থাৎ ভেক্টরের যোগ, এই অংশে যাব। তবে যোগের সবটুকু আমি আজকের ক্লাসে পড়াবো না, আমি কিছুটা পড়াবো আর বাকিটা আগামী ক্লাসে পড়াবো। এখন আমরা যাব ভেক্টরের যোগ। এখন আমরা যাব
ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ ভেক্টর যোগ বিয়োগ দুটো। ভেক্টরের যোগ পাওয়ার আগে আমরা একটু পৃথিবীর সব যোগের একটি পূর্ব শর্ত আছে, সেটি একটু আলোচনা করতে চাই। পৃথিবীর সব যোগের পূর্ব শর্তটি কেমন? আসলে যদি আমরা যোগ করতে চাই, দুই বা ততোধিক কোনো রাশি বা কোনো বিষয় বা কোনো সংখ্যা যাকেই যোগ করতে চায় না কেন, যোগের পূর্ব শর্ত হলো একই জাতীয় জিনিস যোগ করা যায়। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই, 5 কেজি চালের সাথে 5 কেজি চাল যোগ করলে 10 কেজি চাল হয়, কিন্তু কখনো 5 কেজি চালের সাথে 3 কেজি আটা যোগ করা যাবে না। কখনো 5 কেজি 5 কেজি চালের সাথে 3 কেজি আটা যোগ করা যাবে না। তাহলে যোগ করার পূর্ব শর্ত হলো একই জাতীয় জিনিস যোগ করতে হয়। ভেক্টরের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। যদি আমরা দুটো ভেক্টরকে যোগ করতে চাই, তাহলে প্রথম শর্ত হলো একই জাতীয় দুটো ভেক্টর হতে হবে। অর্থাৎ বেগের ভেক্টরের সাথে বেগের ভেক্টর, ত্বরণের ভেক্টরের সাথে ত্বরণের ভেক্টর যোগ করা যাবে, ওজনের ভেক্টরের সাথে ওজনের ভেক্টর যোগ করা যাবে। কিন্তু কখনো বেগের ভেক্টরের সাথে ত্বরণের ভেক্টরের যোগ করা যাবে না। সাধারণ বীজগণিতের যোগ এবং ভেক্টর যোগের ভিতরে একটি তফাৎ রয়েছে। যদি আমরা 4 আর 3 সাধারণ বীজগণিত করি তাহলে এটা 7 হবে। তবে যদি আমরা ভেক্টর বীজগণিত করি তাহলে 4 আর 3 যোগ করলে 7 নাও হতে পারে, সেটি 5 হতে পারে, সেটি 6 হতে পারে। আমরা একটু বিস্তারিত এখন দেখব। আমরা এখন মোটামুটি ভেক্টরের যোগে চলে যাই। ভেক্টরের যোগের কয়েকটি নিয়ম আছে। আমরা প্রথমটি শুরু করি দুটি ভেক্টরের যোগ। আমরা প্রথমে শুরু করি দুটি ভেক্টরের যোগ। আমরা 1 নাম্বার হলো দুটি ভেক্টরের যোগ। এই দুটি ভেক্টরের যোগ করার তাহলে পূর্ব শর্ত হলো একই জাতীয় ভেক্টর হতে হবে। দুটি ভেক্টরের যোগ করার পূর্ব শর্ত হলো একই জাতীয় ভেক্টর হতে হবে। 2 নম্বর হলো একই সময় ক্রিয়াশীল দুটো ভেক্টর হতে হবে। এটিও আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা ধরে নিচ্ছি আমাদের এই কলেজের সামনে দিয়ে একজন বয়স্ক লোক একটি রিক্সা চালিয়ে যাচ্ছে বা একটি ভ্যান চালিয়ে যাচ্ছে কিছু মালামাল নিয়ে। এই রিক্সাওয়ালা যে বলে ভ্যানটি চালিয়ে যাচ্ছে সেই বলটি ছিল 10 নিউটন মানের বল। আমার ক্লাসের একজন মেধাবী মানবিক ছাত্র দেখলো একজন বয়স্ক লোক সে ভ্যানে করে কিছু মালামাল নিয়ে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। তখন সে মনে করলো আমি তার পেছন দিক থেকে একটু ধাক্কা দেব। সে ওই লোকটি যেদিকে যাচ্ছিল সেই দিকের সাথে 30 ডিগ্রি কোণে 5 নিউটন বলের তাকে ধাক্কা দিল। এই দুটো ভেক্টরকে যোগ করা সম্ভব, কারণ প্রথমে আমরা দেখলাম যে বলের ভেক্টরের সাথে বলের ভেক্টর আছে এবং এই ভেক্টর দুটো একই সময় ক্রিয়াশীল আছে, এই কারণে এটাকে যোগ করা সম্ভব। কিন্তু ওই রিক্সা চালিয়ে সে একটু বিশ্রাম নিচ্ছিল, ধরে নিলাম একটি গাছের নিচে। তখন যদি আমার এই ছাত্র যদি ওই ভ্যানটিকে ঠেলা দেয় তাহলে এই দুটো ভেক্টর যোগ করা যাবে না, কারণ এই দুটো ভেক্টর একই সময় ক্রিয়াশীল নয়। তাহলে ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা দুটো জিনিস হতে হবে, একটি হলো একই সময় ক্রিয়াশীল হতে হবে এবং ভেক্টর দুটো সমজাতীয় ভেক্টর হতে হবে। তাহলে আমরা এখন শুরু করি দুটি ভেক্টরের যোগ। এরকম একটি ভেক্টর সেটাকে নাম দিলাম ওপি ভেক্টর এবং এই ভেক্টরটিকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। আরেকটি ভেক্টর সেটার নাম দিলাম পি কিউ ভেক্টর এবং এটার নাম দিলাম বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে যদি আমি যোগ করতে চাই তাহলে যোগের ক্ষেত্রে আমাদের এখন যোগের বিষয় হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আমরা ধরলাম সি ভেক্টর। প্রথমে আমরা প্রথম ভেক্টরটি পাতিয়ে দেব,
এবং প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। এটাকে পাইলাম ও পি কিউ, এটাকে দিলাম এ ভেক্টর, এটাকে দিলাম বি ভেক্টর। তো এই প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত যোগ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে সেটি হবে এই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক। লব্ধির মান ও দিক অর্থাৎ এই দুটো ভেক্টরের যে ভেক্টর ছিল লব্ধিটিও হবে সেই একই ভেক্টর। তাহলে আর হলো এ এবং বি ভেক্টরের লব্ধির মান ও দিক। সেখান থেকে আমরা বলতে পারি এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এটি একটি সহজ টপিক, দুটি ভেক্টরের যোগ। আমরা এখন শিখব একাধিক ভেক্টরের যোগ। একাধিক ভেক্টর বলতে কয়টি ভেক্টর হবে? সেটি দুটি হতে পারে, সেটি তিনটি হতে পারে, সেটি 10টা হতে পারে, সেটি 100টি হতে পারে, সেটি 200টি হতে পারে। আমরা এরকম কতগুলো ভেক্টর রাখলাম। প্রথম একটি ভেক্টর রাখলাম 1 নম্বর ভেক্টর, অথবা আমি এটাকে এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। তারপর রাখলাম 2 নম্বর ভেক্টর, তারপর রাখলাম 3 নম্বর ভেক্টর, তারপর রাখলাম 4 নম্বর ভেক্টর। এই 4টা ভেক্টর যোগ করব। এই ক্ষেত্রে প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে প্রথম ভেক্টরটি আঁকবো, অর্থাৎ এ ভেক্টর আঁকবো। এ ভেক্টরের শীর্ষ বিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। বি ভেক্টরের শীর্ষ বিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। সি ভেক্টরের শীর্ষ বিন্দুতে ডি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। তারপর প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত যোগ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে সেটি হবে এই সকল ভেক্টরের লব্ধির মান ও দিক। তাহলে আমরা শিখলাম দুটি ভেক্টরের যোগ, আমরা শিখলাম একাধিক ভেক্টরের যোগ। ভেক্টরের আরেকটি গুরুত্বপূর্ণ যোগের সূত্র রয়েছে, সেটি হলো সামন্তরিকের সূত্র। আসলে বাস্তবে ব্যবহার করার সময় ভেক্টরের যোগের ক্ষেত্রে এই সামন্তরিকের সূত্রই ব্যবহার করা হয় এবং আমাদের পদার্থবিজ্ঞান